আন্দোলন করে গণতন্ত্র কায়েম করেছেন এবং 86 নির্বাচনে সেদিন বিএনপি যায় নাই। অনেকে মনে করেছিলেন যে সে বেগম খালেদা জিয়া যেহেতু নির্বাচনে যায় নাই, বিএনপি আর থাকবে না, যেহেতু অন্যান্য দল জামাত ইসলাম, আওয়ামী লীগ সব রাজনৈতিক দল সেদিন হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছিল। কিন্তু ইতিহাসের অমোঘ বাণী, বেগম খালেদা জিয়া সত্য আপোষহীন ছিলেন। 90-এর গণঅভ্যুত্থান হলো, সেই কারণেই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? বেগম খালেদা জিয়া। রাজনীতিতে আপোষ করেন নাই, দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। আমিও 91 সালে তরুণ ছিলাম, আমাকে উনি মনোনয়ন দিয়েছেন। আমিও নোয়াখালীতে সর্বোচ্চ ভোট পেয়ে সেদিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমার জীবনে একটি ঐতিহাসিক ঘটনা, বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে বললেন, মঈন আহমেদের ভাই জাভেদ ভোট করবে, তার বিরুদ্ধে তোমাকে ভোট করতে হবে। আমি নমিনেশন ফর্ম নিলাম এবং নির্বাচনে গেলাম। আমার নেতা কর্মীদের গ্রেপ্তার, বিভিন্নভাবে হুমকি তুমকি দিল। কিন্তু 2008 সালের নির্বাচনে আমি সেদিন আমার অনেক নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার পরও জীবনের বাজি রেখে বেগম খালেদা জিয়ার কথা রেখেছে। 58,000 ভোটের ব্যবধানে সেদিন জেনারেল মঈন আহমদের আপন ভাই ছোট ভাই জাভেদ আহমদকে পরাজিত করে আমি সংসদে এসেছিলাম। তাই আজকে বলতে চাই, বেগম খালেদা আমাদের তারেক রহমান আজকে বাংলাদেশে যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বটি অত্যন্ত সঠিক। দীর্ঘ 17 বছর উনি লন্ডনে বসে বিগত 15 বছর অত্যন্ত সফলতার সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, 18 কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1978 সালের 1 সেপ্টেম্বরে জাতীয়তাবাদী দল গঠন করেছেন। এটা একটি প্ল্যাটফর্ম ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, বিভিন্ন সমাজের মানুষ এসেছেন। এটা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল ছিল না। এবং দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ ঘুরে, বিভিন্ন অঞ্চল ঘুরে এটাকে একটি রাজনৈতিক দলের অবয়ব দিয়েছেন। আর বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমস্ত ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে আন্দোলন কর্মসূচি দিয়েছেন, বিএনপি আজকে একটা ইস্পাত কঠিন ঐক্যে পরিণত। বিএনপিকে শেখ হাসিনা, তোমাকে আমি দোয়া করি, তুমি বিএনপিকে একটি সঠিক রাজনৈতিক দলে পরিণত করার এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হওয়ার একটি সুযোগ করে দিয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে বিএনপি একটি সোনার কাঠিতে পরিণত হয়েছে। বিএনপিকে অনেকে ভাঙতে চেয়েছেন, বিএনপির 48 বছরের সফলতা হচ্ছে। শেখ হাসিনা, তুমি অনেক চেষ্টা করেছ, ইউনিয়ন থেকে সেন্ট্রাল পর্যন্ত বিএনপির একজন সঠিক নেতা কর্মীকেও তোমার দলে নিতে পারো নাই। 2000 নেতা কর্মী আমাদের মৃত্যুবরণ করেছেন, 2000 নেতা কর্মী গুম হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা আছে। আমিও 150টি মামলার আসামি। এইখানে আমিরুল ইসলাম অনেক মামলার আসামি। হয় আমরা জেলখানায়, না আমাদের কোর্টের বারিন্দায় ছাড়া আমাদের কোনো ঠিকানা ছিল না। আমরা আমাদের মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, অনেকে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই। 17 বছর আমরা সঠিকভাবে বাড়িতে থাকতে পারি নাই। এটাই ছিল আমাদের অমোঘ নিয়তি। তাই আজকে আমি তিস্তার আগে আমি আমাদের আত্মশুদ্ধির কথা বলতে চাই। 2-4 জন নেতা কর্মী হঠাৎ করে 5 আগস্টের পরে কিছুটা যেন ওনাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্য সৃষ্টি হওয়ার কারণে এদের কয়েকজনের জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একজন খাঁটি দেশপ্রেমিক, একজন সৎ মানুষ, তার গায়ে যেন কোনো কাদা না লাগে। বেগম খালেদা জিয়ার গায়ে যেন কাদা না লাগে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই 2-4 জনের জন্য যেন ওনার গায়ে কাদা না লাগে। অন্য রাজনৈতিক দলগুলো কিছু কিছু আমাদের ব্যাপারে কথা বলতে চান, এই সুযোগটি যেন আমরা করে না দিই। আর যারা করবেন তাদের বিএনপি করার কোনো অধিকার নাই, তারা বিএনপি থেকে বহিষ্কৃত হবেন। ইতিমধ্যে 2200 নেতা কর্মী বহিষ্কার হয়েছেন, দরকার হলে 1 লক্ষ নেতা কর্মী বহিষ্কার হবে, কারণ আমাদের 65 লক্ষ নেতা কর্মী যে আমার আসামি আছেন। আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তাই
আমরা বলতে চাই কেউ এই কাজটি করার চেষ্টা করবেন না। তাই আমি আজকে কিছু কিছু রাজনৈতিক দল বলছেন যে আগে স্থানীয় সরকারের ভোট চাই, এটা একটি ষড়যন্ত্রমূলক তথ্য। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে আমরা সেদিন বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, সেই কারণে উনি আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমরা হাসিনা সহ সমস্ত রাজনৈতিক আলোচনা করে বিচারপতি শাহাবুদ্দিনকে রাজি করেছিলাম। উনি রাজি হয়েছিলেন একটি শর্তে, উনি বললেন নির্বাচনের পরে আমি আবার আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যেতে চাই। সেই কারণে সেদিন সংসদে আইন পাশ হয়েছিল, উনি আবার প্রধান বিচারপতি হয়েছিলেন। 90 দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপ্রধান সেই বিচারপতি শাহাবুদ্দিন নির্বাচন করে উনি আবার ফিরে গেলেন। আজকেও একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছেন। সারা পৃথিবীতে একজন সজ্জন ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ ডক্টর ইউনূস আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছেন। আপনাকে বিএনপি আপনার দুর্দিনে আপনার সাথে বিএনপি ছিল, অন্য কেউ ছিল না। বেগম খালেদা জিয়া, আপনি যখন নোবেল পুরস্কার পান তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন জানায় নেই, আপনাকে অভিনন্দন জানিয়েছে সেদিন বিএনপি। আপনাকে বঙ্গভবনে রাষ্ট্রপতি সম্বর্ধনা দিয়েছেন। আপনাকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছে। সেই নাগরিক সম্বর্ধনায় আপনি যখন মঞ্চের থেকে এসে বসেন, আমিও সেখানে, আমার ঘরে সেই ছবিটি আছে, আমি বসে আছি আপনার পাশে, এক পাশে মান্নান ভিয়া, আরেক পাশে সাদেক হোসেন খোকা, আমিও বসে আছি। আপনাকে আমরা নাগরিক সম্বর্ধনা দিয়েছি। 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা হাউস অব কমন্সে তাকে দাওয়াত দিল, সেখানে উনি গিয়েছেন। সেখানে আপনার সপক্ষে কথা বলেছেন। নোবেল জয়ী এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা যে সমস্ত মামলা দিয়েছেন তাকে অসম্মান করছেন, তার বিরুদ্ধে বিশ্ববাসীকে সজাগ হওয়ার আপনার পক্ষে হাউস অব কমন্সে বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি সঠিক সময় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্দলীয় একদম একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আজীবন বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করবে, আজীবন সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করবে। আপনি কিছু মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে সঠিক কাজটি করবেন, এটি আপনার কাছে দেশবাসী 18 কোটি মানুষ প্রত্যাশা করে, এর বাইরে কিছু প্রত্যাশা করে না। তাই আমরা বলতে চাই আজকে এই তিস্তা পারের মানুষ, আমরা যদি নির্বাচিত সরকার ছাড়া এই তিস্তার প্রকল্প, মেগা প্রকল্প বাস্তবায়ন হবে না। হবে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, এই সরকারকে বিদেশিরা সাহায্য দেবেন এবং এই প্রকল্প তারাই বাস্তবায়ন করতে পারবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরবঙ্গের অনেকগুলো প্রকল্প করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন। আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি 250 সিটও পাই তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল, যারা ভোটে যায় নাই, তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের কোনো অবকাঠামো, কোনো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। বাংলাদেশকে যদি মেরামত করতে হয়, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হয়, সেই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন। উনি আবার বলেছেন এর চাইতে ভালো কোনো দফা যদি কারো থাকে, সুপারিশ থাকে, আমরা সেটাও গ্রহণ করব। আমার মনে হয় আমরা 42টি রাজনৈতিক দলের সাথে আমাদের প্রিয় নেতা আলাপ করেছেন, আমি ওই কমিটির একজন মেম্বার ছিলাম। 31 দফা 2 বছর লেগেছে। আমাদের 27 দফা ছিল বেগম খালেদা জিয়াউর রহমানের 19 দফা, অন্য রাজনৈতিক দলের সমস্ত দফাকে একসাথে করে এই রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের 31 দফা আমরা হাজির করেছি। এর মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশের পরিবর্তন হবে। আমি তাই বলতে চাই, আজকে যারা কিছু কথাবার্তা বলছেন তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, যারা 71কে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না।
যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না, তারা ভোট চাওয়া তাদের কোনো অধিকার নেই। যারা 52-এর ভাষা আন্দোলনকে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ টিকে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া আধুনিক বাংলাদেশ সৃষ্টি করেছেন, তারেক রহমান এই দক্ষিণ পূর্ব এশিয়া নয় এশিয়ার একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবেন, দেশকে এশিয়ার একটি শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করবেন। আগামী দিন এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা। তাই কালকে মাস্টাররা স্ট্রাইক করে, পরশুদিন বাসওয়ালা স্ট্রাইক করে, রাস্তাঘাট জঞ্জাল সৃষ্টি করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে। এটার পিছনে আওয়ামী লীগের হাত আছে, আওয়ামী লীগের টাকা আছে। সেই টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ভাইরা আমার, আজকে আমি এখানে এসেছি তিস্তার পানির হিস্সার জন্য দাবি দেওয়ার জন্য এসেছি। আজ থেকে প্রায় 50 বছর আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে আমরা গঙ্গার পানি হিস্সার জন্য, তখন আমি যুবক ছিলাম, হিস্সার জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম গঙ্গার পানি আদায় করার জন্য। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মৌলানা ভাসানী যখন এই লং মার্চ করেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে গঙ্গার হিস্সা নিয়ে বিচার দাবি করে, যার ফলশ্রুতিতে জিয়াউর রহমান সাহেব গঙ্গার পানি হিস্সা আদায় করেছিল, 45,000 কিউসেক পানি আদায় করেছিল। একদিকে রাস্তায় ছিল মৌলানা ভাসানী, আর একদিকে সরকারে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভারতকে বাধ্য করেছিল 45,000 কিউসেক পানি দেওয়ার জন্য। আজ তেমনি আমি বলতে চাই, আমরা বিএনপি এবং অন্যান্য দলেরা আমাদের সাথে যুগপৎ করা আন্দোলনের লোকেরা সবাই আমরা আজকে একসাথে এই তিস্তার পারে পানি হিস্সার জন্য হাজির হয়েছি। আজকে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন প্রফেসর ইউনূস সাহেব, যিনি বিশ্ববরেণ্য, যাকে বিশ্বের প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করে, যার বক্তৃতা শোনার জন্য বিশ্বের বড় বড় দেশের রাজধানীতে লাইন লাগে, পয়সা দিয়ে বক্তৃতা শুনে। আমরা আজকে জনগণকে সাথে নিয়ে এখানে পানি হিস্সার জন্য দাঁড়িয়েছি। প্রেসিডেন্ট জিয়া যেমন, মৌলানা ভাসানী জনগণকে সাথে নিয়ে পানির হিস্সা চেয়েছিল, প্রেসিডেন্ট জিয়া ইউএনএ যে সেই পানির হিস্সা দাবি করে ভারতের কাছ থেকে পানির হিস্সা নিয়ে এসেছিল। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখবো, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। আপনিও তিস্তার পানির জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বে একটা আন্দোলন সৃষ্টি করেন, যাতে এই তিস্তার পারের মানুষ তাদের জীবন যাপন করতে পারে। কিছুক্ষণ আগে আমার শরীর খারাপ, বক্তৃতা টানতে পারছি না। কিছুক্ষণ আগে আমার ছোট ভাই শামু বলে গেল যে আমরা পানিতে নামবো দেখার জন্য পানি কতখানি আছে।
পানিতে নামতে হবে না, অলরেডি পানিতে নেমে আছে, হাঁটু পানির চেয়ে কম পানিতে হাঁটাহাঁটি করছে। তো পানির নাম হলো জীবন, আর সেই জীবন যদি আমাকে শুকিয়ে দেয়, তাহলে তো আমরা সেই আবু সাইদের মতো জীবন দেওয়ার জন্যই তো রাস্তায় নামবো, তাই নয় কি? তাই আমি আপনাদের মাধ্যমে প্রফেসর ইউনূসের কাছে অনুরোধ করব, আপনি জিয়াউর রহমানের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে যান, তিস্তার সহ যতগুলো অভিন্ন নদী ভারত থেকে আমাদের উপর দিয়ে গেছে, যে বঙ্গোপসাগরে মিশেছে, প্রত্যেকটি নদীর হিস্সা দিতে হবে। আপনি যদি এই কাজটি করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন মৌলানা ভাসানীর উদ্যোগে মূল্য দিয়েছিলেন, আজকে আমরা তিস্তার পাড়ের মানুষকে নিয়ে যে আন্দোলন সৃষ্টি করেছি, আপনিও সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব দরবারে যে আমাদের পানি আদায় করে এনে দেন। আমার বক্তৃতা দেওয়ার অনেক কথা ছিল, আমার কপাল ভালো, আমার সাথে আমার ছোট ভাই জুনিয়র সাকি এসেছিল, সে তার বক্তব্যে সব বলেছে, আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে শুধু একটা কথা বলে রাখি, আমরা বিজয় লাভ করেছি, হাসিনাকে তাড়িয়েছি, কিন্তু এই বিজয় জানি নষ্ট না হয়ে যায়। আজকে অনেকেই নেমেছে অনেক কিছু নিয়ে, এসব করে হাসিনা যেটা প্রচার করত সেটা প্রচার যেন প্রমাণিত না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, যাতে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করে একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ কায়েম করতে পারি। আমরা চাই এই বাংলাদেশের মানুষ 16 বছর কথা বলতে পারে নাই, এই বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, একবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। আজকে সেই অধিকারের সূর্য উদয় হয়েছে এবং এই অধিকারের সূর্য যেন আরো আলোকিত হয়ে মানুষ সেই অধিকার পালন করতে পারে, ভোট দিতে পারে। ভোট থাকলে সমস্যার সমাধান হয়, বন্দী অবস্থায় থাকলে সমস্যার সমাধান হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যত দ্রুততম সময়ের মধ্যে আমি অধ্যাপক ইউনূসের কাছে আবেদন রাখবো, একটি সুন্দর নির্বাচন দেন যেটা আপনি দিতে পারবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনের কথা বাংলাদেশের পৃথিবীর সবাই যেন বুঝতে পারে, এবং এই হাসিনা যার 2 হাতে রক্ত, সেই রক্ত নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেন চিরতলে আর কোনোদিন না আসতে পারে। আমি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেদিন আমরা সাইদের মতো আমাদেরও বুকের রক্ত ঝরতে পারত। পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম,
কিন্তু বেঁচে গেছি, শহীদ হতে পারি নাই। আজকে এখনো দাঁড়িয়ে আছি একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য। যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলাম, আদৌ সেটা পালন হয়নি। আমরা মনে করি আজকের দিনের তরুণরা যারা রাজপথকে রক্তে রঞ্জিত করে হাসিনাকে উৎখাত করতে পেরেছে, তারাই আবার পারবে বাংলাদেশটা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে। এই আশা নিয়েই আমরা এখনো বেঁচে আছি। আশা করি এদেশের জনগণ হাতে হাত মিলিয়ে এই আশাকে পূরণ করবে, একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করবে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাহাদাত বরণ করেছেন। এখানে আজকে বাংলাদেশের অর্থনীতি দুইটি খাতের উপর দাঁড়িয়ে আছে, এটা না বললেই নয়। একটি হলো গার্মেন্টস সেক্টর, আরেকটি হলো আমাদের যারা শ্রমবাজার, আমাদের রিমিটেন্স আসে প্রায় 15-2 লক্ষ কোটি টাকা রিমিটেন্স আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন, উনি সেখানে বক্তব্য রাখলেন, আমি একটি দরিদ্র দেশের রাষ্ট্র থেকে এসেছি, আমি আপনাদের কাছে কোনো সাহায্য অনুদান চাই না। আপনাদের কাছে পেট্রো ডলার আছে, আপনাদের দেশের উন্নয়নের প্রয়োজন, আমার দেশে দক্ষ শ্রমিক আছে, জনশক্তি আছে, আপনাদের শ্রমবাজার আমার জন্য খুলে দেন। সেদিন প্রথম এই বাংলাদেশ থেকে শ্রমবাজার এবং প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দিনাজপুরের কৃতি সন্তান এসে বাড়িটিকে ম্যান পাওয়ার মিনিস্টার করেন এবং ওনার পিএস ছিলেন আজকের আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শ্রমবাজার খোলা হয়। আজকে যে প্রায় 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 15-2 লক্ষ কোটি টাকা যে রেমিটেন্স আসে দেশে, এটা হলো সৃষ্টি, মালিক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। আর উনি একটি সেক্টর, $1 গার্মেন্টস এই দেশ থেকে এক্সপোর্ট হতো না। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দেন, ঋণ দেন। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, বেসরকারি খাতে কোনো শিল্প কলকারখানা ব্যাংক করার কোনো অনুমোদন ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে মুক্ত বাজার এবং পুঁজিবাজার অর্থনীতি চালু করেন। এই 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দেন, ঋণ দেন। আজকে সেদিন বাংলাদেশের কোনো ব্যবসায়ী জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই অর্থনীতির উপরে, দুটি সেক্টরের উপরে আজকে বাংলাদেশ টিকে আছে। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জাতিসত্তার পরিচয় দিলেন। আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। এই পরিচয়টি দিয়ে আমাদের বিশ্বের মানচিত্রে উনি আমাদের জাতিসত্তার সংকট মোচন করেছেন। আমি কথা সংক্ষেপ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রামে বিপদগামী সেনাদের দ্বারা উনি শহীদ হয়েছিলেন। ওনার মৃত্যুর সংবাদ শোনার পর সমগ্র বাংলাদেশ সেদিন 10 কোটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ওনার জন্য রুহের মাগফিরাত কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন। মুসলিম বিশ্বে 7 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে, সমগ্র ঢাকা শহর একটি জানাজা শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। তাই আমরা বলতে চাই, উনি আমাদের দলটি প্রতিষ্ঠা করেছেন। এই দলটি নিয়ে কেউ দলকে কদর্য করবেন, দলের কি বলে এটাকে ভাবমূর্তি বিনষ্ট করবেন, এটা হতে দেওয়া যাবে না। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে এমন এক ব্যক্তি এই দলটি প্রতিষ্ঠা করেছেন, উনি যিনি স্বাধীনতার
মহান স্বাধীনতার ঘোষক এবং শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা একজন ব্যক্তি বীর উত্তম এই দলটি প্রতিষ্ঠা করেছেন। পরিশেষে আমি আবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে বাংলাদেশে আসার সৌভাগ্য দেয়, আর অতি শীঘ্রই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম নয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। এটাই হলো আমাদের একমাত্র প্রত্যাশা। পরিশেষে আবারও বলতে চাই, কিছু কিছু রাজনৈতিক দল যারা আমাদের বিরুদ্ধে কিছু বলতে চান, তাদের আপনাদের সুখকর নয়। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, 175 দিন হরতাল পালন করেছেন আপনারা। আপনাদের এক পাশে নিজামী সাহেব বসে আছেন, আরেক পাশে মুজাহিদ সাহেব বসে আছেন, শেখ হাসিনা মাঝখানে বসে আছেন। বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সেদিন আপনারা করেছেন। সেই আন্দোলনের বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে কয়েক হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারত। একটি মানুষকেও সেদিন বেগম খালেদা জিয়া হত্যা করে নাই। আমরা সারা রাত সংসদে বসে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছেন, আবার বিরোধী দলের আসনে 116 সিট নিয়ে বসেছেন। কিন্তু দেশের প্রতি মায়া মমতা, দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার প্রতি বেগম খালেদা জিয়ার যে উদারতা, এই উদারতাকে অনেকেই সেদিন দুর্বলতা ভেবেছেন। তাই আমরা বলতে চাই, আজকেও বিএনপি, আমিও বলেছি সেদিন, আবারও বলতে চাই, কেউ যদি আমাদেরকে হুঙ্কার দেন, কিছু শেখাতে চান, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। তারেক রহমান যদি বলে এই 65 লক্ষ নেতা কর্মী ঢাকা শহরে আসেন, তো ঢাকা শহরে কোনো জায়গা থাকবে? অতএব বিএনপি আজকে বাংলাদেশের একটি বটবৃক্ষ, এখানে বাতাস আসতে লাগে, কিছু লাগবে আমাদেরকে। অতএব এই বটবৃক্ষ কি হাওয়াতে বাতাসে কি ভেঙে যায়? অতএব বিএনপি টিকে থাকবে, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। এদেশের মানুষ উন্মুখ হয়ে আছেন। আপনারা ভোট দেবেন না ধানের শীষকে? নিশ্চয়ই এদেশের মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তাই আমি পরিশেষে আজকে এই তিস্তা পারের সকল মা বোনদেরকে একটি আশ্বাস দিতে চাই, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসেন, প্রথম বাংলাদেশের কাজ হবে এই তিস্তা মেগা প্রকল্প নিয়ে উনি কাজ করবেন, এবং এটার এই সমাধান, নদীগুলোর সমাধান উনি করবেন। এটাই আমাদের, উনি বলেছেন, এটাই আজকে আবার উনি খাল কাটা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাল কাটা, নদী কি বলে, নদী খনন, এই প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে উনি গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই তিস্তা পারের মানুষের যে উজ্জীবিত মানুষ যারা আজকে সংগ্রাম করে বেঁচে আছেন, আপনাদের সংগ্রাম দীর্ঘজীবী হোক। আপনারা আবার হাসি খুশি এই তিস্তা পারের মানুষ আবার তাদের অতীতে ফিরে যাবেন। এটাই হলো আমাদের মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।